ডক্টর ইউনূস কখনোই আমাকে মাস্টারমাইন্ড বলেননি, দাবি মাহফুজ আলমের। সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে, জানালেন শিক্ষামন্ত্রী। রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়। যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির সম্পন্ন। 7 রানে হারল বাংলাদেশ, সিরিজ জিতল অস্ট্রেলিয়া। ইরানের বন্দর থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কখনো মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করেননি বলে দাবি করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার ভাষায় মাস্টারমাইন্ড শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, অথচ ডক্টর ইউনূস তাকে পরিচয় করিয়ে দিতে ব্রেনস বিহাইন্ড শব্দগুলো ব্যবহার করেছিলেন। সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে নিয়ে দুটি কথা বলেছিলেন, কিন্তু কোথাও মাস্টারমাইন্ড শব্দটি ব্যবহার করেননি। মাস্টারমাইন্ড একটি বাজে শব্দ। আপনি বলবেন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। মাস্টারমাইন্ড সবসময়ই নেতিবাচক অর্থ বহন করে। মাহফুজ আলম দাবি করেন, তাকে নিয়ে ডক্টর ইউনূস এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া বক্তব্যেও মাস্টারমাইন্ড শব্দটি ছিল না। তার ভাষায় স্যার খুবই স্পষ্টভাবে ব্রেনস বিহাইন্ড শব্দটি ব্যবহার করেছেন। পশ্চিমা রাজনৈতিক আলোচনা বা বিতর্কে এ ধরনের শব্দগুচ্ছ স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়। তিনি আরও বলেন, বাংলাদেশে বিষয়টিকে ভিন্নভাবে ফ্রেম করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, আমরা কি কখনো বলি 1969 সালের গণঅভ্যুত্থান একটি ষড়যন্ত্র ছিল? এ কথা আইয়ুব খান বলেছেন, ইয়াহিয়া শাসনামল বলেছে, পাকিস্তানের সামরিক জান্তা বলেছে। আজকে একই ধরনের বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে কটূক্তি, অপপ্রচার এবং আপত্তিকর পোস্টের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট ও মন্তব্য করছেন যা নির্দেশিকার পরিপন্থী। এসব পোস্টের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছে কর্তৃপক্ষ। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, সরকারি দপ্তর কিংবা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার বা আপত্তিকর পোস্ট দেওয়া এবং সেসব পোস্ট শেয়ার করাও সরকারি চাকরির আচরণবিধির লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী অসৎ আচরণ হিসেবে গণ্য করা হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্য বইয়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এছাড়া পাবলিক পরীক্ষা আইন পাশ হওয়ায় এখন থেকে ডিজিটাল নকলের সাজা দেওয়া হবে বলেও জানান তিনি। আজ সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে, আর সেভাবেই সরকার শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। এছাড়া সবাইকে উচ্চশিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না। উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। ষষ্ঠ শ্রেণী থেকেই পাঠ্য বইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রকাশ করা হয়েছে তা সংস্থার কোনো কর্মকর্তা সরবরাহ করেননি বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ। আজ সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সিআইডি বলছে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত সংক্রান্ত বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের বরাত দিয়ে খসড়া চার্জশিট সম্পর্কে যে তথ্য
প্রকাশ করা হয়েছে, সংস্থার কোনো কর্মকর্তা সেই তথ্য গণমাধ্যমকে সরবরাহ করেননি। প্রকাশিত বক্তব্যগুলোকে সিআইডির অনানুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রকাশিত বক্তব্যগুলোকে সিআইডির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য না করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহুল আলোচিত রিজার্ভ চুরি মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তের স্বার্থে এই মুহূর্তে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মামলার হালনাগাদ তথ্য জানানো হবে। যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জয়তী সোসাইটির হলরুমে এই চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চক্ষু চিকিৎসার পাশাপাশি অন্যান্য চিকিৎসার জন্য আগামীতে এ ধরনের চিকিৎসা ক্যাম্প অব্যাহত থাকবে। এডুকেশনাল, চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইকোর সহায়তায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এই ক্যাম্পের মাধ্যমে 1.5 শতাধিক 60 ঊর্ধ্ব প্রবীণ নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া প্রাথমিকভাবে বাছাইকৃত 15 জন রোগীর চোখের ছানি অপারেশনের মাধ্যমে বিনামূল্যে লেন্স স্থাপন করে দেওয়া হয়। মানবিক ও সেবামূলক এই কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষ পুনরায় চোখের দৃষ্টি ফিরে পাবেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জয়তী সোসাইটি নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস এবং ইকোর প্রোগ্রামার আরিফ নূর এবং প্রজেক্ট অফিসার আব্দুল কাদের উপস্থিত ছিলেন। বাংলাদেশের জয়ের জন্য শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 34 রান। নাথাল এলিসের করা 19তম ওভার থেকে বাংলাদেশ তুলতে পারে কেবল 11 রান। ফলে শেষ 6 বলে জয়ের সমীকরণ দাঁড়ায় 23 রানে। অ্যারন হার্ডির ওভারে 2 বাউন্ডারিতে 15 রান করলেও সমীকরণ মেলাতে পারেনি হৃদয় সাকলাইন। 7 রানের হারে 1 ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ 89 রান করে রেনশ। জবাবে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 189 রান করে বাংলাদেশ। আগামী 21শে জুন একই ভেন্যুতে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের শেষ টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তির অংশ হিসাবে ইরান বন্দর ও উপকূলীয় এলাকায় জারি করা সামরিক অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম জানায়, ইরানের বন্দরগুলোতে জাহাজের আসা যাওয়া এবং চলাচলে আর কোনো বাধা দেবে না মার্কিন বাহিনী। এর আগে জারি করা সব ধরনের সামরিক অবরোধ তুলে নেওয়া হয়েছে। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।